দেখো, আমাদের সিডিপি সিলেবাসের শিশু বিকাশ সম্পর্কিত যে তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যে একটি তথ্য আমরা আগের ক্লাসে করে ফেলেছি। সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য, একটি বাচ্চার যে বৌদ্ধিক বিকাশ কিভাবে হয় সেই সম্পর্কে জিন পিয়াজে বা জ্যাঁ পিয়াজে কি বলেছেন সেগুলো আমরা আগের ক্লাসে পড়ে নিয়েছি বা জেনেছি। আজকে অপর আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেটি হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। এটিকে অনেকে মোরাল ডেভেলপমেন্ট থিওরিও বলে থাকে, অনেকে এর সঙ্গে একটা সোশ্যাল টার্মটাও যোগ করে থাকে, কিন্তু সামাজিকের সঙ্গে বিষয়টা সম্পর্কযুক্ত রয়েছে। দেখো, এই তত্ত্বটাকে আগে বুঝতে গেলে এটা মাথায় নিতে হবে, একদম ছোট বাচ্চা যার বয়স 2 বছর কি 3 বছর, সেখান থেকে কিন্তু তার মধ্যে মোরালিটি বা কোনটা ঠিক বা কোনটা ভুল এগুলো কিন্তু তৈরি হয় না। তাহলে এটা শুরু হয় একদম জন্মের থেকে নয়। আমরা যখন পেঁয়াজের তত্ত্ব পড়েছি তোমরা দেখেছো বা জেনেছিলাম, একদম জন্মের পর থেকেই, অনেকে ভ্রূণ অবস্থা থেকেও বলে, কিন্তু জন্মের পর থেকেই কথাটা বলা হয়েছিল পেঁয়াজের তত্ত্বে। তো এখানে কিন্তু একদম জন্মের পর থেকে নয়, এখানে 4 বছরের থেকে বাচ্চার মধ্যে যখন আস্তে আস্তে নৈতিকতা বিষয়টা আসছে। তাহলে এখানে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা কি নৈতিকতা কি আর নৈতিক বিকাশটা কি, অথবা নৈতিক যে ব্যবহার বা নৈতিক আচরণটাকে আমরা কি বলতে পারি। ছোট্ট করে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। নৈতিকতা হচ্ছে কোনো বিষয়টা ভুল না ঠিক এটা বিচার করা একটা নীতি। মানে আমরা আমাদের সমাজে যে সমস্ত কার্যাবলীগুলো করে থাকি বা কাজগুলো করে থাকি, কোনটা ঠিক বা কোনটা ভুল এটা বিচার করার যে নীতি হলো নৈতিকতা। সুন্দর করে একটা সংজ্ঞা করেছে কি, কোনো ব্যক্তির কোনো একটি পরিস্থিতিতে কি করা উচিত তার বিবরণই হচ্ছে নৈতিকতা। মানে অবশ্যই কি করা উচিত নয় সেই বিষয়টা ওর সঙ্গে যুক্ত হচ্ছে। তো এই তত্ত্বটি দিতে গিয়ে কোহলবার্গ, যার নাম হচ্ছে লরেন্স কোহলবার্গ, অনেক অনেক ডেলিমা দ্বন্দ্বের বিষয় এনেছে। আনবো, খুব সুন্দর সুন্দর গল্প রয়েছে এই তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমরা নৈতিকতা বিষয়টা বুঝতে পারলাম। তাহলে নৈতিকতা, এটার ইংলিশ টার্ম হচ্ছে মোরাল। তাহলে এই মোরাল শব্দটা কোথা থেকে এসেছে আমাদের অবশ্যই জানা উচিত। এই মোরাল শব্দটি ল্যাটিন শব্দ মোর থেকে এসেছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট নিয়ম বা কোন নির্দিষ্ট রীতিনীতিকে অনুসরণ করা, এটা আমরা করার চেষ্টা করি সমাজে। একটা বাচ্চা ছোট থেকে বড় পর্যন্ত নিজে ভালো হওয়ার চেষ্টা করে, আমরাও করি। খুব সুন্দর একটা ড্রামার কথা মনে পড়ছে, ছোট্ট কথা, যে আমাদের পৃথিবীটা হচ্ছে এটা একটা মঞ্চ, ড্রামার বা একটা নাটকের মঞ্চ, আর আমরা হচ্ছি এক একজন অভিনেতা অভিনেত্রী। কে কত সুন্দরভাবে ভালো হতে পারি বা ভালো হওয়ার নাটক করছি আমরা। তাহলে সমাজে যে রীতিনীতিগুলোকে আছে সেগুলো কতটা ভালোভাবে মানছি, কতটা মানছি। যে ভালোভাবে মানছে, ভাও তোমার তো খুব ভালো মোরালিটি, খুব ভালো। যে মানছে না তাই খারাপ বলছি, তাই না? যে মানছে না তাকে আমরা খারাপ বলছি। তো এই যে নৈতিকতা, এটা আসছে কি মোর শব্দ থেকে। এটা একটি ল্যাটিন শব্দ, MORES, মোর্স থেকে এসছে, যার অর্থ নির্দিষ্ট কোনো নিয়ম বা নির্দিষ্ট কোনো রীতিনীতিকে অনুসরণ করা।
সে তাহলে বিকাশের সঙ্গে কি সম্পর্কিত? ওই যে একটা কথা বলেছিলাম প্রথম ক্লাসে, যে বিকাশ হচ্ছে কোনো একটি শিশুর দৈহিক, মানসিক, শারীরিক, প্রাক্ষবিক যত ধরনের দিকগুলো রয়েছে তার পরিবর্তন। তাহলে স্যার নৈতিক বিকাশটা কি? ওই শিশুটার নৈতিক পরিবর্তন, নৈতিকতার পরিবর্তন, বা কোন একটা পরিস্থিতিতে সে কি সিদ্ধান্ত নিবে সেটার যে ক্ষমতা, সেটা কতটা নৈতিক হবে, কতটা অনৈতিক হবে। দেখো এই নৈতিক অনৈতিক আমরা তৈরি করেছি। কোন একটা ক্ষুধার্ত বাচ্চা, সে একটা হয়তো কোন জায়গায় রুটি ছিল নিয়ে নিয়েছে, তাকে আমরা অনৈতিক কাজ হিসাবে বর্ণনা করছি। ওই যে বাচ্চাটা খেতে পাচ্ছে না, কই আমি তার জন্য কোনো হেল্প করছি না, তাহলে আমার কাজটা কি করে নৈতিক হতে পারে? আসবো, অনেক গল্প আছে এখানে, অনেক সুন্দর সুন্দর ডেলিমা বা দ্বন্দ্ব আছে। এবার আসবো কি নৈতিক বিকাশ প্রসঙ্গে। ব্যারন বলে একজন মনোবিদ রয়েছেন, উনি কি বোঝার চেষ্টা করাচ্ছেন বা কি বলতে চাইছেন, কোন একটি পরিস্থিতিতে ঠিক বা ভুল যুক্তিকরণের ক্ষমতার পরিবর্তন। মানে কি, তুমি এমন একটা পরিস্থিতিতে পড়েছো, তুমি যে সিদ্ধান্তটা নিতে চাইছো সেটা ভুল সিদ্ধান্ত না ঠিক সিদ্ধান্ত, এটাকে তুমি যে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবে, সেই যে পরিবর্তনটা, সেই ক্ষমতার পরিবর্তনটা, সেটা হচ্ছে কি নৈতিকতা বা নৈতিক বিকাশ। দুটো টার্ম খুব কাছাকাছি, খুব গুরুত্বপূর্ণ টার্ম দুটো, আমরা একই বলে ফেলি অনেক সময়, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। একটা হচ্ছে এথিক্স, একটা হচ্ছে মোরাল। এথিক্স মিন আমাদের পরিবেশে, আমাদের সমাজে যে সমস্ত কোনটা ঠিক বা কোনটা ভুল, কোনটা করা উচিত নয়, কোনটা করা উচিত, এই যে বিষয়গুলা একটা রীতি দ্বারা আবদ্ধ বা বলবৎ থাকে, তাকে আমরা বলছি কি এথিক্স, যেটা পরিবেশ দ্বারা, বাস্তব পরিস্থিতি দ্বারা তৈরি করা। এটা সবার জন্য একই হয়, কিন্তু মোরালস কি আমার মধ্যে থাকা যে প্রিন্সিপাল, আমার ব্যক্তিগত, যেটা যেটা আমার ব্যক্তিগত, যেটা সচরাচর পরিবর্তন হয় না। আমি কোন জিনিসটাকে ভালো মনে করব বা খারাপ মনে করব, কোন জিনিসটাকে ঠিক মনে করব বা কোন জিনিসটাকে ভুল মনে করব, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে। এটা রেয়ারলি চেঞ্জ, সচরাচর চেঞ্জ হয় না। এটা তুমি তোমার যে প্রিন্সিপাল, যে নীতি বা যে আইডিওলজি তোমার মধ্যে রয়েছে, এটা সচরাচর চেঞ্জ হয় না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সমাজের এথিক্স বা রুলস নিশ্চয়ই গোয়ার সঙ্গে মিলবে না। আবার আমাদের ভারতবর্ষের যে এথিক্স, সেটা কিন্তু আমেরিকার সঙ্গে নাও মিলতে পারে। তাহলে যেগুলো এথিক্স, সেইগুলো কি পরিবর্তন হতে পারে। এগুলো কিন্তু এনভায়রনমেন্ট বা সমাজের সঙ্গে সম্পর্কিত, পরিবেশের সঙ্গে সম্পর্কিত। পরিবেশ পরিবর্তন, এথিক্স পরিবর্তন, বাট মোরালিটি এটা কিন্তু পার্সোনাল প্রিন্সিপাল, আমার নিজস্ব অন্তর্দৃষ্টিগত একটি ধারণা, যেটা সচরাচর পরিবর্তন। দুটোর মানে একই, হোয়াট ইজ রং অর হোয়াট ইজ রাইট, বাট একটা আমাদের যে এনভায়রনমেন্টাল বা আমাদের যে সামাজিক যে রীতিনীতি তার দ্বারা প্রভাবিত, যেটাকে এথিক্স বলছি, আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা বা ধারণা তার দ্বারা প্রভাবিত।
দুটোই কিন্তু কি হোয়াট ইজ রাইট অর হোয়াট ইজ রং এটার জানা বা এটাকে কি হিসাবে দেখবো কোন একটা কাজকে, সেটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে মোরাল। বাট একটা আমার দিক থেকে আর একটা পরিবেশ বা সমাজের দিক থেকে। এরপরে আসছি কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটা কি অ্যাকচুয়ালি। তো কোহলবার্গ ইনি একজন শিষ্যই বলতে পারি পেঁয়াজের। তো পেঁয়াজের তত্ত্বটিকে উনি আরেকটু বিচার বিশ্লেষণ করে তার এই নৈতিকতার তত্ত্ব দিয়েছিল। এই তত্ত্বটি তিনি দিয়েছিলেন 1958 খ্রিস্টাব্দে। সালটা একটু মনে রাখার চেষ্টা করবে। 1958 খ্রিস্টাব্দে তিনি তার নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছিলেন। এই তত্ত্বতে আসার আগে তিনি অনেকগুলি ডেলিমা বা দ্বন্দ্বের কি বলবো পরিবেশন করেন বিভিন্ন মানুষদের কাছে। তার মধ্যে সবচাইতে বিখ্যাত যে দ্বন্দ্ব বা নৈতিক দ্বন্দ্ব, যাকে আমরা হাইঞ্জের ডেলিমা বলি, অনেকে হাইঞ্জ বলে অনেকে হেঞ্জ বলে, যেমন করে উচ্চারণ তুমি করতে চাও। তো এই যে ডেলিমা মানে কি দ্বন্দ্ব, কি বিষয়টা একটু গল্পের আকারে জানাই যাক। তো এই হাইঞ্জ একজন স্বামী যার ওয়াইফ বা যার স্ত্রী একটি দুরারোগ্য মরণ ব্যাধিতে আক্রান্ত। দুরারোগ্য একটি মরণ ব্যাধিতে আক্রান্তকে এই হাইঞ্জের স্ত্রী। তো তার ঔষধ একটি ল্যাবে তৈরি হয়েছে যার মূল্য কিন্তু $2000, কিন্তু যার তৈরি করতে খরচা হয়েছে কিন্তু মাত্র $200। সে তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যা নিজের টাকা পয়সা সব মিলিয়ে সে মাত্র $1000 জোগাড় করতে পেরেছে। ভালো করে বুঝো, ওষুধের দাম তৈরি করতে $200 টাকা লেগেছে, ওই ল্যাব ওষুধের দাবি করছে $2000। হিঞ্জ বা হাইঞ্জ বা হেঞ্জ যাই বই না কেন, উনি তার আত্মীয় পরিজন সবার কাছ থেকে টাকা পয়সা ধার করে সে $1000 জোগাড় করতে পেরেছিল। যখন সে $1000 নিয়ে গিয়েছে ওই ল্যাবের কাছে এবং বলছে যে আমি অনেক কষ্ট সহকারে $1000 এনেছি, আপনি আমাকে ওষুধটা দিন, আমি পরে আবার দিয়ে দেবো, আমি আমার স্ত্রীকে বাঁচাতে চাই। ল্যাবের যে মালিক তিনি কিন্তু ঘুরিয়ে দেয়। তো পরবর্তীকালে হিন্দ সিদ্ধান্ত নেয় যে আমি আমার স্ত্রীকে বাঁচাবো, তার জন্য আমি ল্যাবটা ভেঙে ওষুধটা চুরি করে আনবো। তো এই যে তার সিদ্ধান্ত, সে কাজটা ঠিক করবে কি ভুল করবে, এটা যদি আমি 5 বছর থেকে 50 বছরের সমস্ত মানুষদের মধ্যে দিয়ে দেই, সবাই কিন্তু একই উত্তর দিবে না। তো এই যে মানসিক দ্বন্দ্বে আমরা পড়ছি, এই মানসিক দ্বন্দ্বে কি সিদ্ধান্ত নেওয়া উচিত বা কি সিদ্ধান্ত নেয় মানুষে, সেটাকে তিনি 3টি পর্যায়, যাকে আমরা 3 লেভেলস বলি, আর প্রত্যেকটি পর্যায়কে 2টি করে স্টেজে ভেঙেছেন, যে মোট 6টি স্টেজে তিনি তার তত্ত্বটিকে দিয়েছেন। এই তত্ত্বটিতে আরো অনেক কিন্তু তিনি ডেলিমার কথা বলেছেন, একটু আধটু বলার চেষ্টা করছি। তোমরা হাইঞ্জ বা হেঞ্জের ডেলিমা শুনলে, যে কিভাবে স্ত্রীকে বাঁচানোর জন্য তার স্বামী ওষুধটি চুরি করেছিল। এছাড়াও এরকম অনেকই রয়েছে। একজন ডক্টর ছিল স্মিথ এবং তার একজন পেশেন্ট ছিল। পেশেন্টটি খুবই মারাত্মক একটি ক্যান্সার নামক ব্যাধিতে আক্রান্ত এবং তীব্র যন্ত্রণাতে সে কিন্তু প্রতিদিন মানে মরার থেকেও কঠিন একটা যন্ত্রণা ভোগ করছে। তো ডাক্তারের কাছে তিনি রিকোয়েস্ট করছে
যে আমাকে যেন কোনো একটি ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়, এক কথায় আমাকে যেন পয়জন বা যেটা মানুষকে মেরে দেওয়ার ইনজেকশন দিয়ে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। ডাক্তারের মধ্যে তখন কি নৈতিক দ্বন্দ্ব হতে পারে যে কাউকে তো মৃত্যুর মুখে ঠেলে দেওয়া উচিত নয়, মানে কাউকে মারা উচিত নয় এইভাবে, আবার দেখতে পাচ্ছে যে এত কঠিন যন্ত্রণা আছে তাতে মরে যাওয়াটাই মানে সব চাইতে ভালো। এইরকম একটা দ্বন্দ্বে কিন্তু স্মিথ রয়েছে। তো এই দ্বন্দ্বে ডাক্তারের কি করা উচিত তোমাদের কাছেও জানবো ক্লাসের শেষে। আর কি তোমরা বিষয়টা নিয়ে ভাবো একটু। রিচার্ড বলে একজন ব্যক্তি ছিলেন, উনি ঘুরতে গিয়েছেন অজানা একটা জায়গায়, কোনো কারণে তার পকেট মার হয়ে যায়, মানে টাকা তার চুরি হয়ে যায়, মানি পার্স চুরি হয়ে যায়। এবারে সে ঘর আসবে কিভাবে, অজানা জায়গা, কেউ টাকা ধারও দিবে না নিশ্চয়ই। তখন সে সিদ্ধান্ত নিচ্ছে যে হয় আমি ভিক্ষাবৃত্তি করব, নয় আমি ট্রেনে টিকিট না কেটে লুকিয়ে চলে যাব। তো তোমাদের কাছে প্রশ্ন, তার ভিক্ষাবৃত্তি করে ট্রেনের টিকিট জোগাড় করে যাওয়াটা উচিত হবে, না লুকিয়ে ট্রেনে চুরি মানে টিকিট না কেটে লুকিয়ে চুরিয়ে যাওয়াটা উচিত হবে? এছাড়াও আরো আছে জুডি এবং লুইসের একটি ডেলিমা। সেটা কেমন ডেলিমা, যে জুডি এবং লুইস দুই বোন, জুডি হচ্ছে ছোট এবং লুইস হচ্ছে বড়। তো এরা অনেক কষ্ট করে টাকা জমিয়েছে, কি সে খুব সঙ্গীত প্রিয় এই জুডি। তো তার প্রিয় যে সঙ্গীত শিল্পী তার কনসার্ট দেখতে হবে রাত্রিবেলা, তো সে অনেক কষ্ট করে টাকা জমিয়েছে বিভিন্ন রকম খেটে করে। কনসার্ট দেখতে যাওয়ার আগের দিন তার মা বলছে যে কনসার্ট দেখতে যাওয়ার কোনো দরকার নেই, ওই টাকা দিয়ে তোমরা স্কুলের ইউনিফর্ম কিনে নাও, কারণ স্কুলের ইউনিফর্মে অসুবিধা হয়েছে, কারণ পরিবার খুবই গরিব। তো সেখানে জুডি লুইসকে মানে তার যে দিদি তাকে লুকিয়ে বলে যে বাড়িতে বলবি না, আমি রাত্রেবেলা গোপনে দেখতে চলে যাই। সে কাজটা ঠিক করেছে না সে কাজটা ভুল করেছে, আমরা তোমাদের কাছে আসবো। তো এই যে বিভিন্ন রকমের যে মানসিক দ্বন্দ্বে কোনো একটি বাচ্চা, সে 10 বছরের মধ্যে হোক, 13-14 বছরের মধ্যে হোক, বা তার থেকে বড়ই হোক, সবাই কিন্তু একই রকম ভাববে না। তারা এই যে কি সিদ্ধান্ত নেব, কিছুগুলো নীতি বা ধারণার বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নেয়। সেইগুলোকেই কোহলবার্গ তার তত্ত্বে 6টি স্তরে বা 3টি পর্যায়ে ভাগ করেছে। একটি একটি আমরা আলোচনা আসব, কিন্তু তার আগে আমরা জানার চেষ্টা করি যে এই কোহলবার্গের যে তত্ত্বটি দেওয়ার জন্য তিনি কোন বিষয়গুলোকে ভিত্তি বানিয়েছেন, কোন বিষয়গুলোকে তিনি ভিত্তি হিসাবে ব্যবহৃত করেছেন। তো কোহলবার্গের যে নৈতিক বিকাশের তত্ত্ব, এটা সমাজের যে নির্ধারিত নিয়ম, সেই নির্ধারিত নিয়মে কিন্তু চলে না। এটি হচ্ছে কোন বিষয়টি ভুল এবং কোন বিষয়টি ঠিক তার পার্থক্যকে বোঝার জন্য ব্যক্তির মধ্যে যে চিন্তা ভাবনা, যে ধারণা বা প্রজ্ঞামূলক যে বিচারকরণের ধারাবাহিক যে অগ্রগতি, তার উপর ভিত্তি করে কিন্তু এই তত্ত্বটি কোহলবার্গ দিয়েছেন। এই তত্ত্বের ভিত্তির মূলে দুটো বিষয় ছিল, দুটো বিষয়কেই খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। একটা কি, নৈতিক দ্বন্দ্ব, মোরাল ডিলিমা। একটু আগেই বললাম দ্বন্দ্ব বা ডিলিমা মানে এমন একটা পরিস্থিতি তুমি দুটো দিক পাচ্ছ, কোন দিকটাতে যাবে তুমি টেনশনে থাকবে, মানে একটা জটিল বাস্তব পরিস্থিতি যেখানে দুটি নৈতিক দিক ফুটে ওঠে, একটি হয় করতে হবে, অপরটি করতে হবে না। একটি নৈতিক
একটি অনৈতিক, যেটা মানে সমাজ স্বীকৃত। আর আরেকটি যুক্তি বা মোরাল রিজনিং। কি বিষয়টা? যে তুমি যখন ওই দ্বন্দ্বে পড়ছো, হোয়াট ইজ রং অর হোয়াট ইজ রাইট, তো এটার জন্য তুমি কি চিন্তা খাটাচ্ছ। যেমন আমি বললাম যে নৈতিক দ্বন্দ্ব কি, যে হেঞ্জ ডেলিমাতে পড়ে, হয় নৈতিকতার খাতিরে চুরি করব না, নয় নৈতিকতার খাতিরে চুরি করব, হয় স্ত্রীকে বাঁচাবো চুরি করে, নয় চুরি করব না কিন্তু স্ত্রী মারা যাবে। এটা নৈতিক দ্বন্দ্বে পড়ে যাচ্ছে। এই নৈতিক দ্বন্দ্ব থেকে ওভারকাম করার জন্য সে কি যুক্তি খাটাবে, সেটাই হচ্ছে নৈতিক যুক্তি বা মোরাল রিজনিং। আবার বলছি, ধরো তুমি কোনো একটি প্রবলেম বা ট্রাবলের মধ্যে পড়েছো, সমস্যার মধ্যে পড়েছো, দুটি পথ, হয় এটা করো নয় ওটা করো। এটা কি নৈতিক দ্বন্দ্ব। এবার তুমি কোনটা করবে, কোন পথটাকে তুমি অনুসরণ করবে, তার পেছনে একটা যুক্তি দেখবে তুমি, যে এটা সবচাইতে বড় হওয়া উচিত আমার কাছে, আমার এথিক্যাল প্রিন্সিপাল, আমার ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল কনসেপশন, আমার পার্সোনাল প্রিন্সিপাল কি করবে সেখানে। সামাজিক প্রিন্সিপালকে গুরুত্ব দিবে, না মোরালিটিকে দেখবে, না এথিক্সকে দেখবে। এই বিষয়টাকে আমরা বলছি নৈতিক যুক্তি। যেমন কি একটা ছোট্ট যে হাইনজের গল্পটা একটু বলে দেই, যে হাইন চুরি করেছিল, তাহলে সে দ্বন্দ্বে পড়েছিল যে চুরি করবে আর করবে না, স্ত্রীকে মরতে দিবে আর মরতে দিবে না, তাহলে এটি তার দ্বন্দ্ব। সে চুরি করেছিল, সে কি যুক্তি খাটিয়েছিল, যে একটা মানুষের জীবন সবচাইতে দামি, সেক্ষেত্রে চুরি করাটা ততটা খারাপ কাজ হবে না, তাই সে চুরি করে তার বউকে বা স্ত্রীকে বাঁচিয়েছিল। যেমন আমি নিজে বলি যে এমন সময় মিথ্যে কথা বলা যাবে যেখানে আমার মিথ্যে কথা বলতে দুটো সংসার বেঁচে যাবে, দুটো ঘর বেঁচে যাবে, দুটো মানুষের জীবন বেঁচে যাবে, সেক্ষেত্রে কিন্তু মিথ্যা কথা বলা যেতে পারে। ওই তুমি যে যুক্তি খাটাচ্ছ, যে আমি যদি সত্যিবাদ মানে সত্যবাদী যুধিষ্ঠির হতে যাই, দুটো মানুষের প্রাণ চলে যাবে, তাহলে একটা আমার মিথ্যা কথা বলাতে যে দুটো মানুষের প্রাণ বাঁচে, সেটা আমার কাছে সবচেয়ে মোরাল রিজনিং। তাহলে কোহলবার্গ তার এই তত্ত্বের জন্য দুটো ভিত্তিকে তুলে ধরেছিল, একটা হচ্ছে নৈতিক দ্বন্দ্ব যাকে মোরাল ডেরিমা বলে, এবং অপরটি হচ্ছে মোরাল রিজনিং যাকে নৈতিক যুক্তি বলে। এরপরে আমরা একটার পর একটা তার তত্ত্বের যে ভাগ বা অংশগুলো, স্তরগুলোতে আসবো। তো প্রথম পর্যায় যেটা কোনো একটা বাচ্চার মধ্যে আসছে কবে, 4 থেকে 10 বছর বয়সে, যেটাকে উনি প্রি কনভেনশনাল স্টেজ বা প্রাক সংস্কারমূলক স্তর। দেখো গুলাবে না, আমরা পড়েছিলাম পেঁয়াজের তত্ত্বে প্রি অপারেশনাল স্টেজ, এখানে কিন্তু প্রি কনভেনশনাল স্টেজ। তোমরা কিন্তু গুলিয়ে আবার দিবে না, এটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করবে। তো যেটা প্রি কনভেনশনাল স্টেজ, এটাকে আমরা প্রাক সংস্কারমূলক বলতে পারি, প্রাক প্রথাগত স্তর বলতে পারি। এই স্তরটা বাচ্চার কোন বয়সে, 4 থেকে 10। তুমি পেঁয়াজের তত্ত্বে ভাবো 4 থেকে 10, মানে সে কোথায় আছে, প্রি
অপারেশনাল স্টেজে আছে। 2 থেকে 7, তাহলে কাছাকাছি সে ওই রকম একটা স্তর আছে। এই সময় মানুষ কি করে, বাচ্চারা কি করে, যে এই সময়ে বাচ্চার কাছে হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট ডিপেন্ডস অন হিজ অর হার নিডস। তার কি প্রয়োজনীয়তা আছে, সে কি দেখতে পাচ্ছে, সেটার উপর নির্ভর করে কিন্তু কোনটা ঠিক বা কোনটা ভুল। অর্থাৎ বাচ্চা কোনো বিষয়টাকে ভুল বলবে না ঠিক বলবে, সেটা নির্ভর করে বাচ্চার চাহিদা কি রয়েছে এবং বাচ্চা কি প্রত্যক্ষকরণ করছে সেই বিষয়ের উপর। তো এই সময়ে অবশ্যই বাচ্চা সময় স্বীকৃত যে নীতিগুলো সেগুলো বোঝে না। এই সময় সময় স্বীকৃত যে নীতিগুলো বোঝে না, তাই বলছে প্রাক সংস্কারমূলক, মানে তার মধ্যে এখনো সংস্কার আসেনি, যে প্রথাগত নিয়ম সেগুলো আসেনি, তার আগের স্তরটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এই স্তরটা বা এই পর্যায় বলবো, এই পর্যায়টা দুটো স্তরে বিভক্ত। একটা স্তরকে আমরা বলছি যে শাস্তি বাধ্য নীতিবোধ, অপর স্তরটাকে বলছি আমরা ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। এটাকে শাস্তি বাস্তব নীতিবোধ, এটাকে অনেকে পানিশমেন্ট ওবিডিয়েন্ট স্তর হিসাবেও বলে থাকে। কি পানিশমেন্ট ওবিডিয়েন্ট, এখানে কি বাচ্চার মধ্যে তখনও কিন্তু প্রকৃত যে নৈতিকতা, মানে যেটা সমাজের মধ্যে রয়েছে, যেটা আমরা মেনে চলছি, তখনও কিন্তু বাচ্চার মধ্যে ওটা তৈরি হয়নি। তার কাছে কি জানে, যে কাজটা করলে মায়ের কাছে পিটন খাবো সেইটা বাবু করা যাবে না, সেইটা অনৈতিক কাজ। আর যে কাজটা করলে মা বাবা কিছু বলবে না, শাস্তি পাবো না, সেইটা নৈতিক কাজ। ছোট বাচ্চা সে ওইটুই বুঝে যে যে কাজ করলে শাস্তি পাবো সেই কাজ করা উচিত নয়, সেটা অনৈতিক কাজ। বাচ্চার কাছে এই সময় এটাই হচ্ছে তার নৈতিকতার স্তর। বাচ্চার কাছে এটাই হচ্ছে তার নৈতিকতার স্তর। কম বেশি আমরা বুঝতে পেরেছি এটা। যেমন বলেছে, শিশু মনে করে পড়াশুনো যদি আমি না করি ঘরেও বকবে, মাও বকবে। তাহলে তার কাছে পড়াশুনো করাটা কেমন ভাবে নীতির মধ্যে আসছে, বকাটা খেতে হয়। তা তার কাছে এখানে ওষুধ কি কাজ করছে, পিটন, পিটা, বকা, এই বিষয়গুলো কিন্তু তার কাছে ওষুধের কাজ করছে। বুঝতে পারলে? তারপরের স্তরটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ মানে এই জায়গাটাতে খুব একটা ভালো মনে রাখতে হবে যে এই সময় কোনো একটা বাচ্চা নিজের স্বার্থের দিকে ভাবনা চিন্তা করে। কোনো কাজকে সে ঠিক বলবে না সেই কাজটাকে ভুল বলবে, সেই কাজটা তার কাছে কতটা ঠিক বা কতটা ভুল, সেটা কিন্তু তার স্বার্থের উপর ডিপেন্ড করে। তার যদি স্বার্থ জড়িয়ে থাকে কাজটা ঠিক, তার যদি স্বার্থ জড়িয়ে না থাকে কাজটা ভুল। যেমন ছোট্ট করে একটা বিষয় লিখেছি দেখো, যে তুমি যদি আমার এই সুবিধা কাজটা করে দাও তাহলে আমি তোমার ওই কাজটা করে দেব। মানে যেটাকে আমরা টিট ফর ট্যাট বলি। ধরো তুমি কার একটা পেন ভেঙে দিয়েছো, সে তোমার বই ছিঁড়ে দিল, টিট ফর ট্যাট। ঠিক আছে, এগুলোকে আমরা বলি কি, যে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর। ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তরের মধ্যে এটা বলছি, এখানে টিট ফর ট্যাট। ঠিক আছে, এইরকম টার্মগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন মা চকলেট দিলে তবেই শিশু কাজ করবে, চকলেট দেওয়ার সঙ্গে তার কাজ করার সম্পর্কিত। বাচ্চাটা কাজ করবে সেটা চকলেটের ওপর, মানে চকলেটটা তার কাছে
ইনস্টিংক্টের বা মোটিভেশনের কাজ করছে, যে আমি চকলেট পাবো তাই আমি কাজ করব, যদি চকলেট না দিয়েছো আমি কিন্তু কাজ করব না। এই বিষয়টাকে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ হিসাবে দেখানো হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধটা কি? যদি তুমি আমার এই কাজটা করে দাও তবে আমি তোমার সেই কাজটা করব, যদি তুমি আমাকে এটা না দাও তবে আমি তোমার ওই কাজটা করব না। এই রকম বিষয়গুলোকে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এর পরের যেটা রয়েছে দ্বিতীয় স্তর, যেটাকে সংস্কার যে প্রভাবিত স্তর, বা ইংরেজিতে আমরা বলতে পারি কনভেনশনাল স্টেজেস, ঠিক আছে, বা কনভেনশনাল লেভেল বলো, স্টেজেস না বলে। এই সময় কি পরিবারের সদস্য সমাজের মানুষের যে ঐতিহ্য ছিল, সামাজিক রীতিনীতি, রাষ্ট্রের আনুগত্য, এগুলোর উপর নির্ভর করে। মানে এবারে তুমি সমাজের যে বিষয়গুলো তার দ্বারা কিন্তু হয়ে গেল কি, এখানে সে প্রথমে ছোট ছোট যে দল তার মতামতকে গুরুত্ব দেয়, আস্তে আস্তে এই মতামতটা কিন্তু দীর্ঘ পরিসরের আকার ধারণ করে। এই স্তরটাকে দুটো একই রকম স্তরে ভাগ করেছে, মানে এই পর্যায়টাকে একটা কি প্রত্যাশামূলক নীতিবোধ, এখন সহজ কথায় যেটাকে আমরা বলি কি বলতো, গুড গার্ল অ্যান্ড বা গুড বয় নাইস গার্ল বলতে পারি, একই সেন্টেন্সের ব্যাপার আর কি। তো অর্থাৎ বাচ্চার কাছে এখানে যে কাজটা করলে মা বলবে বাহ বেশ ভালো কাজ, সেই কাজটাই সঠিক কাজ। যে কাজটা করলে বাবা বলবে খারাপ কাজ, শিক্ষক মহাশয়রা বলে খারাপ কাজ, সেইটা নৈতিক কাজ নয়। অর্থাৎ এখানে সে প্রতি মুহূর্তে সমাজের কাছে, পরিবারের কাছে, বন্ধুদের কাছে গুড বয় আর নাইস গার্ল হিসেবে নিজেকে দেখাতে চায়। অর্থাৎ এখানে শিশুটি নিজের প্রশংসা কুড়াতে চায়। যেমন আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এই পৃথিবীটা হচ্ছে একটা নাট্য মঞ্চ, আর আমরা হচ্ছি প্রত্যেকে একজন অভিনেতা অভিনেত্রী। আমরা নিজেদেরকে দক্ষ, সবচাইতে ভালো অভিনেতা বা অভিনেত্রী প্রমাণ করার জন্যই নিজেদেরকেও বিভিন্ন রকম চেষ্টা করে চলছি। তো এখানে শিশু কোনো একটি কাজ করতে চাইছে, তার নীতিবোধটা কি, আমাকে ভালো হতে হবে, যে কাজটা করলে সে অন্যের কাছে ভালো হবে সেটাই তার কাছে হচ্ছে কি নীতিবোধ। আর চতুর্থ স্তরটা কি, সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ। অর্থাৎ এটাকে আমরা ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন বলি, যেখানে কিন্তু বিশেষ কয়েকটা যে কাঠামো বা রীতিনীতি তাকে মান্যতা দিতেই হবে এবং তোমাকে সেই মতোই কাজ করতে হবে। অর্থাৎ এখানে রাষ্ট্র দ্বারা সমাজে তৈরি হওয়া যে রীতি নীতি সেইগুলোকেই ঠিক কাজ হিসেবে গণ্য করা হচ্ছে, যেগুলোকে রাষ্ট্র দ্বারা স্বীকৃতি দেওয়া হচ্ছে না যে কাজগুলোকে, সেগুলোকে কিন্তু নীতিবোধ হিসাবে দেখা হচ্ছে না। আর কি পঞ্চম স্তর রয়েছে, তৃতীয় স্তর যেটা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট কনভেনশনাল লেভেল, অর্থাৎ সংস্কার মুক্ত যে পর্যায়টা। সংস্কার মুক্ত পর্যায়টা কি হয়ে থাকে, এখানে সমাজে স্বীকৃত নেই এমন কাজকেও সে কিন্তু করতে চায়, সমাজে যে কাজগুলো নেই দিয়ে সে কাজগুলো করে ভালো হতে চায়, অর্থাৎ সমাজের যে কাজ তার ঊর্ধ্বেও যেতে চায়। এই স্তরটাকে আমরা বা এই পর্যায়টাকে আমরা দুটো স্তরে ভাগ করি, এটা সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ আর আছে সার্বজনীন নীতিবোধ। এটা সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, এই পর্যায়ে শিশুরা কি করছে, যে কার কি অধিকার রয়েছে
তার উপর ভিত্তি করে ভালো কোনটা কোনটা খারাপ সেগুলোকে বিচার করে। তারা যদি মনে করে যে এই কাজটা করা উচিত, যেটা সমাজের ভালো হবে, তার জন্য কিন্তু তারা সমাজের যে নীতি তার পরিবর্তনও করতে চায়। সেরকম যদি হয় এই কাজটা করলে মানুষের ভালো হবে, সেক্ষেত্রে তারা ওই আইন বা ওই যে রীতিনীতি তার পরিবর্তনকেও চায়। আর একদম যেটা শেষ স্তরে, যেটাকে আমরা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল বা সার্বজনীন নীতিবোধ বলছি, এক্ষেত্রে মনে রাখতে হবে ভালো কোনটা মন্দ কোনটা এটা আমাদের বিবেকের ওপর, মানে এটা হচ্ছে একদম মোরালিটির ওপর বেস। দ্বিতীয় স্তরটা এথিক্সের ওপর বেস। আর তৃতীয় যে স্তরটা, যেটা আমরা তৃতীয় পর্যায় বলছি, এই তৃতীয় পর্যায়টা টোটালি মোরালিটির উপর। প্রথমের দিকে পরিবর্তন করতে চাই, দ্বিতীয়তে গিয়ে একদম সর্বোচ্চ স্তরে নিজের বিবেক বোধ এটাকে কাজে লাগিয়ে রাষ্ট্র বা সমাজের নীতির ঊর্ধ্বে গিয়ে সে কিন্তু বিচার করে। চতুর্থ স্তরটাকে এই জন্য বলছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, সরি মানে ষষ্ঠ স্তরটাকে, 6 নাম্বার স্তরটাকে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল বলা হচ্ছে। তার এই যে তত্ত্ব, তার কি গুরুত্ব রয়েছে? এক, নৈতিক দ্বন্দ্বের ব্যবহার। এই তত্ত্বে তিনি অনেক নৈতিক দ্বন্দ্ব তোমাদের কাছে তুলে ধরেছি, আমাদের কাছে তুলে ধরেছে, যে দ্বন্দ্বটাকে আমরা যুক্তি বিচার দিয়ে একটা সঠিক চিন্তা ভাবনা করার সুযোগ পাই। আর কি? সহানুভূতি এবং মূল্যবোধ গঠন। তার এই তত্ত্বে একটা শিক্ষার্থীর অন্যদের প্রতি একটা অন্যরকম সহানুভূতিশীল মনোভাবের কিন্তু তৈরি হয়। এই যে হিঞ্জ তার স্ত্রীকে বাঁচানোর জন্য চুরিটাকে গৌণ বলে মনে করেছে, স্ত্রীকে বাঁচানোটা সেটাকে সে মুখ্য বলে বিবেচনা করেছে। তার মধ্যে একটা সহানুভূতি মূল্যবোধ তৈরি হচ্ছে কি, আর গণতান্ত্রিক পরিবেশ, যে মানুষের স্বার্থে সমাজের স্বার্থে একদম সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে গিয়েও কাজ করা যেতে পারে, সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন তার তত্ত্বে লরেন্স কোহলবার্গ সোশ্যাল মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে। আমরা এরপরে প্রশ্নতে আসবো।